রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে, সাথে আছি তানিয়া হারুন। সাফল্য, আলোচনা, সমালোচনায় 100 দিন পার করেছে সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে 100 দিনে মন্ত্রিসভার নেওয়া 7টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের 62% বাস্তবায়িত হয়েছে। আমরা দেখেছি সরকারের 100 দিনে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফের মতো জনবান্ধব সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। 100 দিনে পরিশোধ করা হয়েছে $90.66 মিলিয়ন বৈদেশিক ঋণ। সাফল্যের পাশাপাশি আইন শৃঙ্খলা, জননিরাপত্তা নিয়ে রয়েছে সমালোচনা। কেমন কাটলো সরকারের 100 দিন? সরকারের 100 দিনের সাফল্য, ব্যর্থতার গল্প নিয়েই আজকের কঠিন কথা সহজে। কঠিন কথা সহজে অনুষ্ঠানের আজকের আয়োজনে আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডক্টর নীলুফার চৌধুরী মনি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য। এছাড়াও আমাদের সাথে উপস্থিত আছেন ব্যারিস্টার ডক্টর নাজিবুর রহমান মোমেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসে শুরা সদস্য ও সংসদ সদস্য। এছাড়া আমাদের সাথে যুক্ত আছেন আব্দুল্লাহ আল কাফি রতন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক। আপনাদের তিনজনকেই আজকের কঠিন কথা সহজের এই আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে জানাতে চাই, আমাদের এই আয়োজন টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে সম্প্রচার হচ্ছে। সেখানে আপনি আপনার প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। বলছিলাম, সাফল্য, আলোচনা এবং সমালোচনায় 100 দিন পার করেছে বিএনপি সরকার, এবং সরকারের পক্ষ থেকে আজকে যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে বলা হয়েছে 100 দিনে মন্ত্রিসভার নেওয়া 7টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের 62% বাস্তবায়িত হয়েছে। আজকে আলোচনা শুরু করতে চাই ব্যারিস্টার ডক্টর নাজিবুর রহমান মোমেন আপনাকে দিয়ে। বিরোধী দল সবসময় সরকারের সমালোচনা করবে, সেটি দেশ এবং গণতন্ত্রের জন্য খুবই স্বাভাবিক বিষয়। আপনার কাছে জানতে চাই, এই যে সরকার 100 দিন পার করেছে, সেইখানে আপনার সরকারের কাজে আপনারা ইতিবাচক কিছু দেখেছেন কিনা? আপনার মূল্যায়ন কি বলে? ধন্যবাদ আপনাকে। অবশ্যই ইতিবাচক দিকগুলো তো থাকবেই। একটা সরকার, নতুন সরকার, ফ্যাসিবাদ পরবর্তী সরকার, এখানে ইতিবাচক দিক অনেকই আছে। আমরা ইতিবাচক দিকগুলোকে সবসময় অ্যাপ্রিসিয়েট করেছি। আমাদের সম্মানিত বিরোধী দলের নেতা বিষয়গুলোকে অ্যাপ্রিসিয়েট করেছেন। ক্ষমতায় আসার পরপরই প্রধানমন্ত্রী মাননীয় বিরোধী দলের নেতা এবং চিফ হুইপের বাসায় গিয়েছেন, একই সাথে কাজ করার কথা বলেছেন। আমরা পরবর্তীতে দেখেছি সংসদেও প্রধানমন্ত্রী যে ভাষণটা দিয়েছেন প্রথম অধিবেশনের শেষে, সেখানেও সেই সহযোগিতা, একসাথে কাজ করার বিষয়গুলো ছিল। এইগুলোকে আমরা অবশ্যই পজিটিভলি নিয়েছি। তবে সমালোচনা যেগুলা এসেছে, এটা যেহেতু বিপ্লব পরবর্তী সরকার, আমরা আশা করেছিলাম এই 100 দিনের মধ্যে সংস্কারের বিষয়ে অর্থবহ একটা রোড ম্যাপ আমরা দেখতে পাবো। সংস্কার আমরা চেয়েছিলাম, যেটা যেভাবে জাতি প্রত্যাশা করেছিল, সংস্কারের বিষয়ে জনগণ যে তাদের মতামত প্রদান করেছে, গণভোটের রায় প্রদান করেছে, সেগুলা পরিপূর্ণভাবে বাস্তবায়িত হবে কিংবা বাস্তবায়নের একটা রূপরেখা আমরা দেখতে পাবো। সেটা না হওয়াটা আসলে খুব দুঃখজনক, হতাশার। এর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখেছি, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি মনে হয়েছে যে অন্যান্য বিষয়গুলো নিয়ে যতটুকু ব্যস্ত, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে ওনার সেই ব্যস্ততা কিংবা নজর সেখানে একটু কম মনে হচ্ছে আর কি। এই সমস্ত বিষয়গুলো নিয়ে কনসার্ন রয়েছে। তবে 100 দিন মাত্র গিয়েছে, 3 মাসের মতো, 3 মাসে একটু বেশি। জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কারের বিষয়টাকে বাস্তবায়ন করবে,
এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। জি নিশ্চয়ই। ডক্টর নীলুফার চৌধুরী মনি, যেই দল সরকারের থাকে সেই দলের নেতাকর্মীরা খুব একটা সাধারণত সরকারের কোনো সমালোচনা করে না, দলের শীর্ষ নেতৃত্বের বিরাগ ভাজন হবার শঙ্কায়, কিন্তু আত্মসমালোচনা সেটি আসলে দলকে শুদ্ধ করে, দলকে নিয়ে আরো সামনে এগিয়ে যায় সেই যদি আমরা আত্মসমালোচনা করি। সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাই, সরকারের 100 দিনে কোনো ত্রুটি আপনার চোখে পড়েছে কিনা? আর যেমনটা ব্যারিস্টার ডক্টর নাজিবুর রহমান মোমেন বলছিলেন যে সংস্কারের বিষয়ে যে অর্থবহ পরিবর্তন আশা করা হয়েছিল সেটি যে বাস্তবায়ন পুরোপুরি হয়নি, সেটি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন তিনি। এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন এবং আমার সাথে যারা আছেন সবাইকে শুভেচ্ছা। দেখেন, আপনার প্রশ্নের মধ্যে অনেক লম্বা উত্তর আছে। আপনি প্রথমেই বলেছেন আত্মসমালোচনা। আসলে যেটা মোমিন সাহেব বললেন যে 100 দিন আসলে ওইভাবে ধরার না যে আমি আত্মসমালোচনা শুদ্ধিতার জন্য করব। আর আমি যেটা সরজমিনে দেখেছি এবং বিরোধী দল অবশ্যই সেটা স্বীকার করবে আমার ধারণা, কারণ সত্য জিনিসটা তো স্বীকার করারই। আইন শৃঙ্খলা কিছুটা, এটা তো ধারাবাহিক, এটা একদিনে হঠাৎ করে অনেক শুদ্ধ হয়ে যায় না। বাট অন্য যে জায়গাগুলো বিএনপি রাষ্ট্রীয় দায়িত্বে আসার পরে আপনার ইশতেহারে, নির্বাচন ইশতেহারে যে যে পদক্ষেপ নেওয়ার জন্য কমিটমেন্ট ছিল তার অনেকগুলোই শুরু করেছে, এবং সেটা 1 মাসের মধ্যে। 3 মাস তো 3 মাস 10 দিন আজকে, বাট 1 মাসের মধ্যে 21 দিনের মধ্যে আপনার ফ্যামিলি কার্ড বিতরণ করেছে প্রথম ধাপে। দ্বিতীয় ধাপও ফ্যামিলি কার্ড বিতরণ হয়ে গেছে। কৃষক কার্ড বিতরণ করেছে, কৃষককে ঋণ মওকুফ করেছে, নিজেদের সরকারি যে ব্যয়গুলো, অনেক লম্বা ব্যয়গুলো সেটা ছুটে কমিয়েছে, এবং সরকার প্রধান উনি নিজের আপনার গাড়ি কমিয়েছে। ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থেকে উনি নিজে সমস্যার মধ্যে থেকে উনি যাচ্ছেন সমস্যাটাকে আরও ভালো করে বোঝার জন্য, এবং সেইভাবে উনি পদক্ষেপ নিচ্ছেন। এবং আপনার আজকে যেটা আমার বলতে পারলে ভালো লাগতো যে আত্মশুদ্ধি, আসলে ওরকম আমি কিছু খুঁজে পাচ্ছি না। যেটা পাচ্ছি সেটা হলো যুদ্ধ একটা অবস্থায় গিয়েছে, যেটার সঙ্গে এই দেশ বা এই সরকার কোনোভাবে জড়িত না, কিন্তু তারপরেও চেষ্টা করেছে তেলের সমাধান করার জন্য, এবং বলেছে তেল সাফিসিয়েন্ট 1-2 মাস চলার মতো আছে, পাইপলাইনে আছে। এবং একটা পর্যায়ে বিরোধী দলকে সাথে নিয়ে সমান সমান করে সাথে নিয়ে একটা রাষ্ট্রীয়ভাবে জাতীয় ঐক্যের জন্য আপনার কমিটি করেছিল। তারপরে তেলের সমস্যাটা যাই হোক মিটে গিয়েছে আলহামদুলিল্লাহ। এর উপর যেটা টিকার যে সমস্যাটা, আমি কিন্তু আত্মশুদ্ধির কথাগুলো বলছি, সেটার জন্য আপনি যদি ধরেন এই সরকারকে দায় দিতে পারেন না, কারণ টিকাগুলো কিন্তু বেশ অনেক দিন আগে দিতে হয়, পুশ করতে হয়, সেটার একটা রেজাল্ট তখন পাওয়া যায়। যেটা এই সরকারের আগে ফ্যাসিস্ট সরকারের সময় থেকে টিকা দেওয়া বন্ধ ছিল, টিকা ছিল না, এবং প্রজেক্টগুলোকেও বেতন না দিতে বন্ধ করে দেওয়া হয়েছে। ইন্টারিম সরকার, তারা বলেছিল টিকা উৎপাদন করবে, সেটাও করে নাই। এই বিএনপি সরকার যেটা হয় না, যেটা সরকারি, আপনি জানেন সরকারি যে কোনো কাজ করার জন্য তড়িঘড়ি করা সম্ভব না, একটা প্রসেস লাগে। সেটার পরেও এখানে করোনার টিকার কিছু টাকা ছিল এবং কিছু বাকিতে নিয়ে এই টিকাগুলো ব্যবস্থা করেছে। কিন্তু এটাও সত্য যে টিকা দেওয়ার সাথে সাথে একটা আক্রান্ত শিশুর সাথে সাথে ভালো হয়ে যায় না। তো যে কারণে যে সমস্যাগুলো হচ্ছে, এটার জন্য বিএনপিকে আপনার দায় দেওয়া যায় না। এরপরে যে পজিটিভ যেটা আছে, এডিবি আজকে যেটা বলেছে যে 5 বিলিয়ন আপনার বাংলাদেশকে লোন দিবে, সেটা স্বীকার করছে। যেটা আওয়ামী লীগ সরকারের সময়ও কিন্তু লোন নিয়ে অনেক রকম এডিবি বলেন বা আপনার আইএমএফ বলেন, লোন দিতে চায় না, অনেক কষ্ট করে নিতে হয়েছে। আজকে আইএমএফ বলেছে 3 বছর মেয়াদি নতুন ঋণে দিতে তারা আগ্রহী। 100 দিনে আপনার $90.66 মিলিয়ন ঋণ পরিশোধ করা হয়েছে ইতিমধ্যে। এই যে সমস্ত ঋণ সরকার পরিশোধ করেছে বিদেশে উচ্চশিক্ষার জন্য, যেটা এটা ইশতেহারে ছিল না, তারপরেও 10 লক্ষ টাকা পর্যন্ত যে কোনো সন্তানকে বিদেশে পড়ার ছেলে মেয়েদেরকে দেওয়ার জন্য সরকার বদ্ধপরিকর হয়েছে। আজকে যেমন নারীদেরকে স্পেশাল ট্রেনের জন্য জনগণকে দেয়া যে প্রতিশ্রুতি বা ইশতেহারের কথা বলছিলাম, সেটি আসলে আমি ইশতেহার এবং ইশতেহারের বাইরের কথাও বলছি, যে সরকারের সফলতার কথাগুলো বলছি, প্রাইমারি সফলতা। আমি সেকেন্ডারি বা ফাইনাল সফলতার কথা বলছি না, কারণ মাত্র সময়টা 100 দিন, 3 মাস 10 দিন। এবং এই গত এপ্রিলে সর্বোচ্চ বাংলাদেশে রেমিটেন্স আসছে, যেটা আপনার
রিজার্ভে 3.75 বিলিয়ন যোগ হয়েছে। তো এই জায়গাগুলো যদি আমরা হিসাব করি, এখন আমার ভাই যে কথাটা বললেন সংস্কার অর্থবহ হয়নি, সংস্কার অর্থবহ হয়নি এটা মনে হয় সম্পূর্ণ ঠিক না। গণভোটটার কথা উনি বলতে পারেন, গণভোটটাই তো সংস্কারের রিফ্লেক্স করবে। গণভোটটার আমি যদি বাদ দিয়ে যদি সংস্কারের কথা বলি, 133টা আপনার সংস্কার অধ্যাদেশে প্রায় ম্যাক্সিমামগুলোই পাশ হয়ে ডক্টর গিয়েছে। নীলুফার চৌধুরী মনি, যেমনটা আরেকটি কোটেশন উল্লেখ করতে চাই বা বক্তব্য, সেটি হচ্ছে সরকারের 100 দিন হয়ে গেল এখনো জুলাই সনদ বাস্তবায়ন করেনি, এটি সবচেয়ে বড় ব্যর্থতা, এমনটা বলা হয়েছে জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা। আমি তার এই কাছ থেকে। কথাটাই তো বলছিলাম। সেই ক্ষেত্রে আমি এই কথাটাই বলছিলাম, জুলাই সনদে যা যা আছে নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে যে 133টা, সেটার কিন্তু ম্যাক্সিমাম পাস হয়ে গেছে। যে কয়েকটা পাস হয় নাই সেটা বলা হয়েছে যে আগামী সংসদগুলোতে আমরা ধারাবাহিকভাবে এটাকে আমরা আরো আলোচনা সমালোচনার মধ্যে আমরা ভোটাভুটি করে আমরা এই কাজগুলো শেষ করব, এবং নোট অফ ডিসেন্ট নিয়েও আলোচনাগুলো হবে, সো দ্যাট আপনার সংস্কার পুরো ঠিক কাজ হয় না এটা ঠিক না। জি। ওই সংস্কারটাই ফুললি প্যাকেজ হচ্ছে আপনার জুলাই সনদ বলি অথবা গণভোটের রায় বলি। জি, কাহিনী তো একই। আপনার এই প্রসঙ্গ তুলে ব্যারিস্টার ডক্টর নাজিবুর রহমান মোমেন, আপনার কাছেও এর উত্তর জানতে চাবো, কিন্তু তার আগে আব্দুল্লাহ আল কাফি রতন, একই প্রশ্ন নিয়ে আপনার কাছে আসতে চাই। 100 দিন কোন সরকারকে আসলে মূল্যায়ন করার জন্য যথেষ্ট নয়, যেমনটা আমাদের আরো দুজন অতিথি তারাও বলছিলেন। তারপরে সরকারের 100 দিনে আসলে কোন কোন কাজগুলো সঠিক বা জনবান্ধব হিসেবে আপনি দেখছেন, আপনার মতামত কি বলেন? বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। আপনার মাধ্যমে আমার সহ আলোচকদেরকে শুভেচ্ছা জানাই। আপনি যেভাবে বলছেন যে 90 দিনে বা 100 দিনে কোনো একটা সরকারকে মূল্যায়ন করার জন্য যথেষ্ট কিনা, আমি অবশ্যই বলবো যে এটা যথেষ্ট নয়। এই সরকার 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে, এবং 5 বছর পরে বোঝা যাবে যে এই সরকার গণতান্ত্রিক কিনা। এখন নির্বাচিত সরকার আমরা বলতে পারি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা নির্বাচিত হয়েছে, কিন্তু যেই প্রতিশ্রুতি তারা দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলি তারা ক্রমান্বয়ে চালু করার চেষ্টা করছে, কিন্তু জনমনে যে স্বস্তি আনার প্রয়োজন ছিল সেই স্বস্তি আনার জায়গাটাই কিন্তু তারা যেতে পারে নাই। আপনি প্রতিদিনই দেখবেন হত্যা, ধর্ষণ, বলাৎকার, এই ঘটনাগুলি ঘটছে। খুবই ডেঞ্জারাসলি আমি পত্রিকায় দেখলাম যে 7 দিনে 17টা লাশ নদীতে ভেসে যাচ্ছিল, সেটা আপনার আমাদের আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করেছে। ফলে যেই জায়গাটা মানুষের এক ধরনের স্বস্তির প্রয়োজন ছিল, আইনশৃঙ্খলার যে পরিস্থিতি, সেইটাই কিন্তু এই সরকার কোনো ধরনের আপনার উন্নতি করতে পারে নাই। এবং হামে যে শিশু মারা যাচ্ছে, মনি আপার কথা আমি শুনলাম, এইটা আমিও মনে করি যে হামে যে মৃত্যু হচ্ছে তার জন্য করোনা পরবর্তী যেই সরকার সেই সময় ছিল, আওয়ামী লীগ সরকার, পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার, তারা টিকার যেই মানে অ্যাভেলেবিলিটি সেইটা তারা নির্দিষ্ট করতে পারে নাই। এবং ইউনিসেফের যে বাংলাদেশের যিনি চিফ, তিনি তো বারবার বলছেন যে আমরা সরকারকে সতর্ক করেছি, চিঠি দিয়ে সতর্ক করেছি, মৌখিকভাবে সতর্ক করেছি, সুতরাং তারা সেই কাজটা করে নাই। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, 100 দিন ধরে আমি ক্ষমতায় আছি, আমার তো মানে উদ্যোগ নেওয়া দরকার ছিল। ওই সরকারগুলি দায়ী হচ্ছে অবহেলার কারণে। আর এই যে চলমান সরকার যারা 100 দিন ধরে দেশের শাসনে ভার সামলাচ্ছেন, তাদেরকে দায়ী করা যায় উদ্যোগহীনতার জন্য। তারা যে এই উদ্যোগটা নেওয়া দরকার ছিল, ফার্স্ট প্রায়োরিটি দিয়ে শিশু মৃত্যুকে রোধ করা, সেইটা তারা করতে পারেন নাই। তাদের চেষ্টা থাকা সত্ত্বেও চেষ্টার হয়তো কমতি ছিল, সেই কারণে তারা পারেন নাই। 500-এর উপরে শিশু মৃত্যুবরণ করেছে, 50,000-এর উপরে শিশু আপনার মানে নানা ধরনের আপনার হাম এবং হামের উপসর্গ নিয়ে আপনার জীবনযাপন করছে। তো এই বিষয়গুলি কিন্তু খুবই বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে যেটা দ্রব্যমূল্য, সেইটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে সরকার পারে নাই। আর সবচেয়ে বেশি আমি যেটা মানে মনি আপার উদ্দেশ্যে বলবো, মনি আপার উদ্দেশ্যে বলার মাধ্যমে দর্শকদেরকে বলবো, এই সরকারের স্লোগান কি ছিল? নির্বাচনী স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ।
এখন অন্তর্বর্তীকালীন সরকার যে চুক্তি করে গেছে আমেরিকার সাথে, যে বাণিজ্য চুক্তি করে গেছে, সেই বাণিজ্য চুক্তি আমাদের অর্থনীতি, আমাদের নিরাপত্তা, আমাদের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে। এবং সবার আগে বাংলাদেশ বলার পরেও আমরা দেখছি যে এই চুক্তির মধ্য দিয়ে সবার আগে আমেরিকা, সবার আগে মানে আমেরিকার স্বার্থ। এবং আমরা এটা বুঝতে পারছি না অন্তর্বর্তীকালীন সরকারের যিনি এই চুক্তি করার জন্য দায়ী ছিল, সেই লোককে কিভাবে আবার বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী করা হচ্ছে, এই জায়গাটায় আমাদের বোঝের মধ্যে নাই। আর এটা তো খলিল সাহেব নিজেই বলেছেন যে চুক্তি করার আগে বিএনপি এবং জামাতে ইসলাম দুই পক্ষের সাথেই সম্মতি নিয়ে তারা সেই চুক্তি করেছেন। এখন যারা সবার আগে বাংলাদেশ বলছে, তাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল যে তারা ক্ষমতায় এসে এই ধরনের দেশ বিরোধী এবং দেশের স্বার্থ বিরোধী এক ধরনের গোলামের চুক্তি, সেইটা তারা হলো আপনার বাতিল করবেন। তো আমার এই প্রথম ধাপে আমি এটা বললাম যে আমরা যে প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশার জায়গায় বিএনপি হয়তো তার যে 31 দফা যে সংস্কার কর্মসূচি আছে সেইখান থেকে বিভিন্ন ধরনের কার্ড তৈরি করার মধ্য দিয়ে, বিভিন্ন ধরনের সুযোগ সৃষ্টি করার মধ্য দিয়ে তার শুভ সূচনা করার চেষ্টা করেছেন। এখন কত শতাংশ সফল হয়েছেন তারা, সেইটা তো মানে সাবজেক্টিভ। আমি বলবো এত শতাংশ সফল হয়েছেন, বিএনপি বলবে যে আমরা এত শতাংশ সফল হয়েছি। ফলে তারা হয়তো শুরু করার চেষ্টা করেছেন, কিন্তু জনগণের মধ্যে যে স্বস্তি আনতে পারেন নাই, এটাই বোধহয় তাদের প্রধান ব্যর্থতা। জি, ব্যর্থতা নিয়ে প্রসঙ্গ যেহেতু আসছে, ডক্টর নীলুফার চৌধুরী মনি আপনার কাছে আসবো, কিন্তু তার আগে ব্যারিস্টার ডক্টর নাজিবুর রহমান মমিন আপনার কাছে আসতে চাই। প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড, বক্তব্য কিংবা মানুষের সঙ্গে যে সংযোগ, সেটি আপনি এবার কিভাবে মূল্যায়ন করবেন? এই 100 দিনে যদি আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে আপনার মূল্যায়ন কি বলে? প্রধানমন্ত্রীর আমি এটা একসাথে ওনাকে ধন্যবাদও জানাতে চাই, আবার একই সাথে সমালোচনাও করতে চাই। তিনি কিছুটা নরম মানুষ এবং উনি পাবলিকলি সেভাবে কথা বলেন না, বিশেষ করে সংসদে উনি খুব কমই কথা বলেছেন। এটা একদিক দিয়ে অ্যাপ্রিসিয়েট করি, ইন এ সেন্স আমাদের দেশের যে রাজনীতিবিদরা আছেন তারা তো একেবারে লাগামহীন কথাবার্তা বলেন, বেসামাল কথাবার্তা বলেন। ফ্যাসিবাদের আমলে 16 বছর আমরা দেখেছি সেই সময়ের ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী কিভাবে প্রত্যেকটা বিষয়ে কথা বলতেন এবং অতিরিক্ত কথা বলতেন। সেই তুলনায় তিনি কম কথা বলেন। আমাদের কিন্তু জনগণের যেটা প্রত্যাশা মনে হয় যে আরেকটু যদি উনি প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করতেন এটা ভালো হতো। এখানে কিছু কিছু বিষয় এসেছে, ট্রেড ডিল, বাণিজ্য চুক্তি আমেরিকার সাথে। এক্ষেত্রে আমাদেরও প্রশ্ন আছে কিভাবে পররাষ্ট্রমন্ত্রী যিনি সে সময় ট্রেড ডিলটা করেছেন তিনি প্রথমত মিসলিড করেছেন। আমাদের সাথে বাংলাদেশ জামাত ইসলামের সাথে ট্রেড ডিল নিয়ে সে সময়কার পররাষ্ট্র উপদেষ্টা তো ছিলেন বিশেষ উপদেষ্টা, ওনার কোনো কথা হয়নি, কোনো ডিসকাশন হয়নি। পরবর্তীতে যখন কথা উনি বলেছেন, মাননীয় বিরোধী দলের নেতা বাংলাদেশ জামাত ইসলামের আমির এটা প্রতিবাদ করেছেন যে এটার বিষয়ে আমাদের সাথে কোনো কথা হয়নি। আমি নিজে আমেরিকান এম্বাসির সাথে এটা নিয়ে বসেছি। আমাদেরকে যখন তারা বললেন যে এটার বিষয়ে তো আপনাদের সাথে কথা হয়েছে, আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, খলিল সাহেব আমাদের সাথে এই বিষয়ে কোনো কথা বলেন নাই। পরবর্তীতে যেটা দেখা গেল, খলিল সাহেব নাকি আমেরিকান অ্যাম্বাসেডরকে রিকোয়েস্ট করেছেন বিষয়টা যেন জামাত ইসলামী এবং অন্যান্য বিরোধী দলকে জানানো, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে জানানো হয়। আমাদের নেতা মানে সুস্পষ্টই বলেছেন আমরা বাংলাদেশ এখানে একটা পার্টি, আমেরিকার একটা পার্টি, এইখানে আমাদেরকে কেন আমেরিকানদের কাছ থেকে শুনতে হবে? আমরা যদি শুনি তাহলে আমরা শুনবো বিষয়টা আমাদের সরকারের কাছ থেকে। তো সুতরাং এই বিষয়টা এমনভাবে, এবং পরবর্তীতে 2 মাস আমাদের সময় ছিল এই বিষয়টা নিয়ে ডিসকাস করে, পার্লামেন্টে আলোচনা করে এই বিষয়ে কনক্রিট একটা পজিশন নেওয়া। কিন্তু এই সরকার আমি মনে করি এক্ষেত্রে বাংলাদেশকে আগে রাখতে ব্যর্থ হয়েছে। এরপর আরও কিছু বিষয় এসেছে, যেমন ধরেন মনিয়া পাপ যেটা বললেন 133টি অধ্যাদেশ। এই 133টি অধ্যাদেশ কিন্তু জুলাই সনদ থেকে ডিফারেন্ট। 133টি অধ্যাদেশ, এই অধ্যাদেশগুলা তৎকালীন ইন্টারিম গভর্নমেন্ট তারা পাশ করেছিল। আমাদের সামনে সংসদের সামনে ছিল সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী এইগুলাকে সরকার রেটিফাই করবে কি করবে না। সেক্ষেত্রে কিছু কিছু বিষয় ছিল যেগুলা আপনার জুলাই সনদ, এই সংস্কার এটা বলেন, কিংবা বিএনপির যেই রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল ম্যানিফেস্টো এবং তাদের 31 দফা, এটার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। উদাহরণস্বরূপ আপনার স্বাধীন বিচার ব্যবস্থা, স্বাধীন বিচার বিভাগের জন্য একটি সচিবালয়, স্বাধীন সচিবালয়, এটা বিএনপির ম্যানিফেস্টো ছিল। এক্ষেত্রে কোর্টের একটি রায়ের পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার বিচার বিভাগের সচিবালয় স্থাপন করে, কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম সেই অধ্যাদেশটাকে রহিত করা হলো
এবং এই কোর্টের আদেশটাকে ভায়োলেট করে এই সচিবালয়টাকে বিলুপ্ত করা হয়েছে। এক্ষেত্রে যে খোরা যুক্তিগুলো দেওয়া হয়েছে যে এই বিচার বিভাগের মধ্যে এখনো ফ্যাসিবাদের ভূত আছে, আমরা যদি বিচার বিভাগকে স্বাধীনতা দেই তাহলে আমাদের ফ্যাসিবাদীরা আবার ক্ষমতাপ্রাপ্ত হবে, এটা তো আসলে খোরা যুক্তি। আপনি যদি মনে করেন যে সেখানে বিচার বিভাগে এখনো ফ্যাসিবাদের কেউ রয়ে গিয়েছে, তাদেরকে আপনাকে বাদ দিতে হবে। এমনটা না যে আপনারা কাউকে বাদ দেননি, প্রধান বিচারপতি সহ অনেক বিচারপতিকে আপনারা বাদ দিয়েছেন, বাকিদেরকে বাদ দিতে সমস্যা কোথায়? জি। নতুন বিচারপতি নেবেন। এক্ষেত্রে আমি মনে করি যে তারা নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং জুলাইয়ের যে বিপ্লবের স্পিরিটটা ছিল সংস্কার এবং বিচার বিভাগের স্বাধীনতা, এটা আমাদের শুধুমাত্র জুলাই বিপ্লব না, দীর্ঘদিনের আমাদের সাংবিধানিক যে ইয়েটা রয়েছে সেখানে আপনার বিচার বিভাগ, এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ এটা আলাদা থাকবে, সেপারেশন থাকবে, এটাই যৌক্তিক। এর পাশাপাশি আরও কিছু বিষয় বলতে চাই। মানবাধিকার কমিশন, এই বিষয়েও সরকার যেটা করেছে, এই মানবাধিকার কমিশন গুম কমিশনকে বিলুপ্ত করেছে। এই বিষয়টা শুধুমাত্র আমাদের যারা জুলাইয়ের বিপ্লবী ছিলেন, 16 বছর যারা নির্যাতিত ছিলেন, গুম হয়েছিলেন, তাদের সাথে বিশ্বাসঘাতকতা সেটাই নয়। আমাদের ইন্টারন্যাশনাল যে কমিটমেন্ট রয়েছে, মানবাধিকার কমিশন আমরা অপটেক সহ অনেক সিগনেচার করেছি, সেইগুলোরও আপনার কিন্তু ব্যত্যয় ঘটেছে। এখানে যে খোরা যুক্তিগুলো দেওয়া হচ্ছে, মানবাধিকার কমিশন নাকি প্যারালাল গভর্নমেন্ট, এটা নাকি কোনো মন্ত্রণালয়ের আন্ডারে না। এক্ষেত্রে যারা তদন্ত করবেন তারা পুলিশের সদস্য না, তারা হলেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য না, তারা হলেন কমিশনার। এই ধরনের কথা বলে তাদের নাকি জুডিশিয়াল ক্ষমতা দেওয়া আছে, একই সাথে আবার তদন্তের ক্ষমতা দেওয়া আছে, আবার মামলা করার ক্ষমতা দেওয়া আছে। আমার কথা হলো, আপনারা যদি মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করতে চান, আপনাদের উচিত ছিল আইনটাকে সংশোধন করে মানবাধিকার কমিশনটাকে শক্তিশালী করা। সেটির উত্তর নিশ্চয়ই ডক্টর নীলোফার চৌধুরী মনি দিবেন। আপনার কাছে আসবে ডক্টর নীলোফার চৌধুরী মনি। একটি বিরতি নিয়ে ফিরছি। কঠিন কথা সহজে অনুষ্ঠানে এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আবারও স্বাগত কঠিন কথা সহজে অনুষ্ঠানে। নীলোফার চৌধুরী মনি, প্রথমত ব্যারিস্টার ডক্টর নাজিবুর রহমান মোমেন যেই প্রশ্নগুলো তুলেছেন বাণিজ্য চুক্তির বিষয়ে, মানবাধিকার কমিশনের বিষয়ে, গুম কমিশনের বিষয়ে, সেই প্রশ্নের উত্তরগুলো আপনার কাছে জানতে চাই। সেই সাথে জানতে চাই, বিএনপি যখনই ক্ষমতায় আসে কোনো না কোনো বিপর্যয় বা অসুবিধার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু হয়। 1991 সালের কথা যদি আমরা ধরি, ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হয়। 2001 সালে আমরা দেখেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই অবনতি হয়েছিল যে অপারেশন ক্লিন হার্টের সিদ্ধান্ত নেওয়া হয়। এবার ক্ষমতা হাতে না নিতেই আসলে শুরু হয়ে গেছে যে হামের প্রকোপ। সেই ক্ষেত্রে আবার সন্ত্রাসীদের দাপটও আমরা দেখেছি যে ক্রমাগত বাড়ছে। জননিরাপত্তা প্রশ্নবিদ্ধ আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি, যেটি নিয়ে আপনি বলছিলেন, শিশু ধর্ষণ, যেটি এখন আসলে খুবই আলোচিত একটি বিষয়, হত্যার ঘটনায় সরকারের যে ভাবমূর্তি সেটি ক্ষুণ্ণ হচ্ছে, এমনটা অনেক মহল থেকে বলা হচ্ছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে আরো কঠোর হওয়া উচিত ছিল বলে কি আপনার মনে হয় না? দেখেন, আপনার যদি র্যাবের উপরে হামলা, ওই বিষয়টা আমি যেটা বলছি যে এই জায়গাগুলোতে আপনি প্রথমে যেটা বললেন যে বিএনপি আসলে এটা হতে পারে যে এটা তো সৃষ্টিকর্তার ব্যাপার, কোইন্সিডেন্টাল। তো সেইখানে এইটুকু বলা যায় যে বিএনপি এগুলো দমন করতে পারে, এই কাজগুলো করতে পারে বলেই হয়তো বা বিএনপি আসলে এই জিনিসগুলো হয়, সমস্যার তো একটা সমাধানও আছে। আরেকটা জিনিস আপনি বলেছেন যে অপারেশন ক্লিন হার্ট, সেটা কিন্তু বিএনপি আসার সাথে সাথে, তার আগে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের সমস্যাটাই বিএনপিকে সলভ করতে হয়েছে। বিএনপি আসার সাথে সাথে যখন এই ঘটনাটা মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সৈনিকরা বলেছিল, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে অপরাধী যেই হোক শাস্তিযোগ্য। সেটা তো দমন করেছে এবং দমন করতে গিয়ে নিজেদের অনেক ক্ষতি হয়েছে। এটা বলতে চাই যে 5 বছর যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা কিন্তু মামলাগুলো বিএনপি নামেই করেছিল। এবং কি হয়েছে, যখন বিএনপি আসলো তখন এই সেনাবাহিনীরা প্রত্যেক জেলায় জেলায় গিয়ে অপারেশন ক্লিন হার্ট করার আগে তারা 5 বছরের লোকাল পদক্ষেপগুলো কি সন্ত্রাসীদের বিরুদ্ধে কি আরো কঠোর? এবারের পদক্ষেপগুলো যেটা মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে মিরপুরে যে হত্যাকাণ্ডটা হলো রেপের পরে, তা সেইটা নিয়ে কিন্তু বলেছে 1 মাসের মধ্যে এই বিচারটা হবে এবং বিচারটা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যদি হয়, মৃত্যুদণ্ড হবে সর্বোচ্চ শাস্তি, এটা ঘোষণা করেছেন উনি নিজেই। সো আমার মনে হয় যে এই আইনের অনুশাসনের অভাবে আইন শৃঙ্খলা অবনতি ঘটে। তো এর আগে যারা ছিলেন তারা, আপনার মবের কথা মনে আছে, মব কিন্তু এখনো কন্টিনিউ। তো সেইটা
আগের সরকার কিছুই করে নাই এটার জন্য, আর তার আগে সরকার তো বলাই বাহুল্য। তো সেটার জন্য আপনার 100 দিনে যদি আমি এই হিসাব করি কোনো কাজে দিবে না। আমরা চেষ্টা করব সবাই মিলে। এটা গেল। আর আপনি বলেছিলেন যে মোমিন সাহেবের যে কথাগুলো, জি। যে আপনার গুম, স্বাধীন বিচার ব্যবস্থার কথা যেটা বলেছেন, আমি কিন্তু তার আগেই বলেছি এই যে কয়েকটা অধ্যাদেশ অফ আছে সেটা আরো চুলচেরা বিচার বিশ্লেষণের মাধ্যমে এটা কমপ্লিট করার জন্যই মানবাধিকার ব্যাপারটা, বিচার ব্যবস্থার ব্যাপারটা, এই জিনিসগুলো রেখে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু স্ট্রেইট স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন যে এগুলো কিন্তু শেষ করে দেওয়া হয় নাই, এগুলি আলোচনা করবে। এটা আরেকটু চুলচেরা, প্রথম মাসে এটা করাটা ঠিক হবে না। যেখানে প্রথম মাসেই যেমন চাইলেও আপনার 15.5 বছরের আমলাদের সরানো সম্ভব না, 10.5 লক্ষ আমলা তাদের দ্বারা নিয়োগকৃত, এবং তারা কাদেরকে নিয়োগ করেছে? স্ট্রেইট ছাত্রলীগ যুবলীগ থেকে নিয়োগ করেছে। সেটা যেমন সম্ভব না, সেটার জন্য আগে একটু রাস্তা বের করতে হবে। সেই রাস্তা বের করার জন্য বিরোধী দলেরও উপকার, সরকারি দলেরও উপকার, সর্বোপরি বাংলাদেশের উপকার হবে, বাংলাদেশের জনগণের। তো এই জায়গাটা তো আমাদের আপনার ধৈর্য ধরতে হবে। উনি বলেছেন বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। বিএনপি কখনোই এটা করে না, এখনো করে নাই। ওনার উদ্দেশ্যে আমি শুধু বলতে চাই, নোট অফ ডিসেন্ট যেগুলো বিএনপি দিয়েছিল তখনই কিন্তু বিএনপি বলেছিল এগুলো কিন্তু পরবর্তীতে সংসদে আলোচনার বাইরে আমরা কিছুই করব না। যখন যে কাগজে সিগনেচার ছিল সেটাই কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল। আর যে কাগজ দেখিয়ে ইন্টারিম সরকার প্রধান দেখিয়ে 4টা প্রশ্নপত্র রেডি করলো এবং একটা গণভোট ওইখানে সৃষ্টি করলো, 4টা প্রশ্নপত্রের একটা জবাব কখনোই হয় না, কারোর জন্যই হয় না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সেখানে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। বিএনপি কিন্তু স্মরণ করিয়ে দিয়েছে যে এইখানে নোট অফ ডিসেন্ট নেই, আমরা যেখানে সিগনেচার করেছিলাম এই কাগজটা সেই কাগজ না, সো এটার দায় দায়িত্ব আমরা নিব না। তখন যেহেতু সামনে ইলেকশন ছিল, ইলেকশনের জন্য অনেক কিছু তখন উজ্জ্ব করে যেতে হয়েছে। বাট ইলেকশনের পরে দেশটা যখন এখন গণতন্ত্রের দিকে ধাবিত হচ্ছে, সেইখানে অবশ্যই চুলচেরা বিচার বিশ্লেষণের প্রয়োজন আছে বলে আমি মনে করি। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। আব্দুল আল কাফি রতন, যেমনটা বাণিজ্য চুক্তি নিয়ে আপনি বলছিলেন, ব্যারিস্টার ডক্টর নাজিবুর রহমান মোমেনও বলছিলেন আমেরিকার সঙ্গে চুক্তি পুনর্মূল্যায়ন না করা, আমেরিকার কাছ থেকে বোয়িং কেনা, এসব আরো নানা কারণে সরকারের সমালোচনা আছে। সরকারের কোন কাজগুলো আরো বিবেচনা করা উচিত ছিল বলে আপনার মনে হয়? এছাড়া ধরেন যে আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই আমরা শুনলাম যে 17 জন আপনার শ্রমজীবী মানুষ যাদের বাসে করে গ্রামে ফেরার সুযোগ নাই, তারা ট্রাকে করে ফিরছিলেন এবং তারা মৃত্যুর মুখে পতিত হয়েছেন। এটা আমরা প্রত্যেক ঈদের সময় আমরা খেয়াল করি। প্রত্যেক ঈদের সময় আমাদের এই ধরনের ঘটনা আমাদের জাতির সামনে আসে। তো ফলে এইবার মানে 24-এর গণঅভ্যুত্থান কিন্তু একটা বড় বিষয়। এইটাকে অনেকে বিপ্লব বলে, অনেকে স্বাধীনতা বলে, অনেকে এই বলে সেই বলে, সেটা কিছুই না। এটা হচ্ছে গণঅভ্যুত্থান, বড় ধরনের একটা গণঅভ্যুত্থান। কেন বিপ্লব না, কেন স্বাধীনতা না, কেন সেকেন্ড রিপাবলিক না, এগুলি ডিসকাশন করতে চাইলে, এইটা নিয়ে টকশো করতে চাইলে আমি ওপেন চ্যালেঞ্জ করি যে যারা এগুলি বলেন তাদের সঙ্গে। কিন্তু এই গণঅভ্যুত্থান কিন্তু পরিবর্তনের জন্য, একটা নতুন ব্যবস্থা তৈরি করার জন্য ছিল। সেই নতুন ব্যবস্থা তৈরি করার জন্য তারেক রহমান যেমন তিনি তার আচার আচরণে অনেক ধরনের পরিবর্তন এনেছেন, যেটা আমি নিজে এটার ভুক্তভোগী। আমি যেহেতু প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেছনে থাকি এবং আমাদের প্রতিদিনই অনেক সময় নষ্ট হয়ে যেত প্রধানমন্ত্রীর আসা যাওয়ার জন্য, কিন্তু তারেক রহমান সাহেব এই জায়গায় যে পরিবর্তনটা এনেছেন এবং সেইগুলো আমরা তো নিশ্চয়ই শুভেচ্ছা জানাই। কিন্তু প্রথম কথা হচ্ছে যে আপনার যেই আপনার আইন শৃঙ্খলার জায়গাটা, এইটা হচ্ছে প্রধান। এখন উনি অনেক কিছু করে, উনি একটা বড় কাজ করেছেন, আমি এটা ওনার জন্য ধন্যবাদ জানাই যে কৃষি ঋণ মওকুফ করে দিয়েছেন। এটা কতদিন ধরে আমাদের দেশে কৃষকরা এই দাবি করে যাচ্ছিল, কিন্তু এই দাবি তো বাস্তবায়ন হচ্ছিল না। তারেক রহমান সাহেব ক্ষমতা নেওয়ার পরপরই এই ঘোষণা দিয়েছেন, কৃষকদের ঘোষণা। এগুলো অনেক ভালো ভালো পজিটিভ জায়গা আছে, কিন্তু আপনার এই পজিটিভ সিদ্ধান্তগুলি মানুষকে আস্থা দিতে পারছে কিনা আমি জানি না। সরকারে থাকলে এক ধরনের মনে হয়, সরকারের বাইরে থাকলে আরেক ধরনের মনে হয়। এবং সরকারের বাইরে যখন আমরা আছি, আমরা দেখছি যে মানুষের মধ্যে আস্থার একটা অভাব। এই যে শিশুদের ধর্ষণ করা হচ্ছে, শিশুদের বলাৎকার করা হচ্ছে, মা বাবা একেবারে অস্থির হয়ে গেছেন।
সেই অস্থিরতাটা কিন্তু সরকার প্রধানমন্ত্রী নিজে গেছেন, আগের প্রধানমন্ত্রী ডেকে পাঠাতেন, এই প্রধানমন্ত্রী নিজে বাসভবনে গেছেন, সেটা একটা পজিটিভ জায়গা। কিন্তু এইটা দিয়ে তো হবে না। আইন শৃঙ্খলা রক্ষার জন্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য যেটা করণীয়, একটা মানে আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি অনেক মেধাবী মানুষ, ওনার সঙ্গে ঐক্যমত্য কমিশনে আলোচনা করার সময় আমি দেখেছি প্রচণ্ড মেধাবী মানুষ এবং তীক্ষ্ণ স্মৃতিশক্তি ধরেন। কিন্তু মানে ওনাকে বা ওনার সঙ্গে যারা আছেন তাদেরকে আরো বেশি নজর দেওয়া দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আরেকটা কথা বলতে চাই এখানে, মানে মোমিন সাহেব বলেছেন যে তারা যে আমেরিকার সাথে ট্রেড যে ট্রিটি হয়েছে বা চুক্তি হয়েছে, বাণিজ্য চুক্তি হয়েছে, সেই বিষয়ে তারা অবগত ছিলেন না, অবগত না, এই বিষয়ে তারা হলো অনেক দ্বিমত পোষণ করেন। তাহলে আমি বলতে চাই এই পার্লামেন্টে একমাত্র সদস্য রুমিন ফারহানা, তিনি কেন তুললেন? আপনারা তো বিশাল একটা অংশ, আপনারা স্থগিত প্রস্তাব দিয়ে সেটা আলোচনা করতে পারতেন। পয়েন্ট অফ অর্ডারে তো এটা আলোচনার বিষয় না, স্পিকার সঠিকভাবেই সেটাকে থামিয়ে দিয়েছে। কিন্তু আপনারা যদি এবং এটাতে যে ৭০ ধারা যেহেতু ছিল না, সেহেতু বিএনপির অনেক সদস্যই এই বিষয়ে হলো কথা বলতে পারতো। এটা তো হচ্ছে বাংলাদেশের স্বার্থ। আপনি সবার আগে বাংলাদেশের এমপি, বাংলাদেশের স্বার্থ দেখাটা আপনার জন্য কর্তব্য। এই কাজটা কেন হচ্ছে মানে আমাদের সাংসদরা করলেন না, সেটা নিয়ে আমাদের প্রশ্ন। কারণ এইটার মধ্য দিয়ে তো আমাদের যে তরুণরা যারা কৃষি উৎপাদনের সাথে ইনভেস্টমেন্ট করেছেন এবং শ্রমিক হিসাবে কাজ করছেন, তারা তো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এটার মধ্য দিয়ে তো আমাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার যে অধিকার, সেই অধিকার খর্ব হবে। পার্লামেন্ট সদস্য হিসেবে আপনারা শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের স্বার্থ দেখার জন্য। জি, একই প্রসঙ্গ তুলে আব্দুল আল কাফি রতন, আপনার প্রসঙ্গ তুলে ব্যারিস্টার ডক্টর নাজিবুর রহমান মোমেন আপনার কাছে আসতে চাই। উনি যে কথাগুলো বলছেন বাণিজ্য চুক্তির বিষয়ে, সেক্ষেত্রে পয়েন্ট অফ অর্ডারে আপনারা সাংসদরা আসলে কেন কথা বলছিল না, সেই বিষয়টি নিশ্চয়ই আপনি বলবেন। তার আগে একটু জানতে চাই, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন রাষ্ট্র সংস্কারের চেয়ে ভাগ বাটোয়ারার রাজনীতিতে ব্যস্ত বিএনপি। মাত্র 100 দিনের সরকারকে কিভাবে সমালোচনা করা যায়, বা কি কারণে আসলে আপনাদের কাছে মনে হলো যে ভাগ বাটোয়ারার রাজনীতিতে বিএনপি ব্যস্ত? এই সমালোচনা কি শুধুই রাজনৈতিক কারণে নাকি পেছনে যৌক্তিক কারণ আছে? দেখেন, এই যে সংস্কারের বিষয়ে, এটা কিন্তু বিএনপির যে ম্যানিফেস্টো আছে, প্রথম দফায় কিন্তু বলা হয়েছে সংবিধান সংস্কারের জন্য কমিশন গঠন করা হবে। কোথায় সেই কমিশন? নেই। স্বাধীন বিচারের সচিবালয় যেটা কথা বলেছে, এখানে কোনো নোট অফ ডিসেন্ট ওনারা দেননি, এটা ওনাদের ম্যানিফেস্টোর মধ্যে আছে। এখন স্বাধীন বিচার ব্যবস্থা, বিচারালয় কি বলে সচিবালয়, কেন এটাকে বিলুপ্ত করা হলো, এটার জবাব কিন্তু নেই। এটা কিন্তু আপনার সংস্কারের তাহলে কি ওনারা সংস্কার করছেন, এটাই তো বোঝা যাচ্ছে। এরপরে আপনার ব্যাংক রেজলিউশন, যেই নতুন অধ্যাদেশটিকে সংশোধন করে যে বিলটা আনা হলো, সেখানে আমরা কি দেখলাম? সেখানে আমরা দেখলাম যে সমস্ত ব্যাংক লুটেরারা আছেন তাদেরকে আবার সেই ব্যাংকের কর্তৃত্ব ফিরিয়ে দেওয়ার একটা পদ্ধতি বের করা হলো। বলা হয়েছে 18 কতে তারা টাকা দেওয়ার প্রতিশ্রুতি মুচলেখা দিয়ে ব্যাংকের কর্তৃত্ব ফিরে পাইতে পারবেন। এইটাকেই তো আমরা ভাগ বাটোয়ারা বলতে পারি নাকি? এই যে আমরা তারপর ফলশ্রুতিতে কি দেখলাম, যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি যে গভর্নর ছিলেন সেই ফ্যাসিবাদী আমলে, যাকে ক্ষমতার অপব্যবহারের কারণে, সেই ফ্যাসিবাদের দোষর হওয়ার কারণে যাকে বাদ দেওয়া হয়েছিল, তাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করে ফিরিয়ে আনা হলো। এবং এর মাধ্যমে আমরা যেটা দেখছি যে এস আলম গং, যারা বাংলাদেশের অর্থনীতিকে একেবারে খালি করে দিয়েছে, হাজার হাজার কোটি টাকা পাচার করে, সে নিজে বাংলাদেশের নাগরিকত্ব রাখতে চাচ্ছে না। তাকে আমরা জোর করে রেখে শুধু রাখছি না, তাকে আমরা আবার এই অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে পুনর্বাসন করছি। এই জন্যই আমরা এই কথা বলছি যে আমাদের তো ফোকাস হওয়া উচিত ছিল যে সমস্ত বিষয়ে বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল। আপনাদের রাজনৈতিক ম্যানিফেস্টো, সেখানে সংস্কারের কথা আছে, সেখানে স্বাধীন সচিবালয়ের কথা আছে বিচার বিভাগের, সেখানে আপনার প্রত্যেকটা স্তরে কি বলে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধি দেওয়ার বিষয়টা আপনারা বলেছেন, আপনাদের 31 দফার মধ্যে আছে। সেক্ষেত্রে আপনারা কি করলেন? যে অধ্যাদেশটা ছিল সেখানে অনির্বাচিত প্রশাসক বসানোর, সেটাকে আপনারা আইন হিসাবে পরিগণিত করলেন। এবং আপনারা কি করলেন? যারা ইলেকশনে ফেল করেছে
তাদেরকে কনসোলেশন প্রাইজ হিসাবে, সান্ত্বনা পুরস্কার হিসাবে বিভিন্ন জায়গায় অনির্বাচিত জেলা প্রশাসক হিসাবে আপনারা বসিয়ে দিলেন। এই বিষয়ের এইগুলোর কারণে তো আমরা বলছি যে এই সংস্কারের বিষয়ে আসলে সরকারের কোনো মনোযোগ নেই। এখানে ট্রেড ডিলের কথা যেটা বলা হয়েছে, আমাদের দেখেন এই সংসদটা, আমরা সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছি 12ই ফেব্রুয়ারি, 17 তারিখে আমরা শপথ নিয়েছি, 1 মাস ডিলে করে 12ই মার্চে আমাদের সংসদ আহ্বান করা হয়েছে। জি। এরপরে আমরা 2 দিন সময় পেয়েছি, মাত্র 2 দিন সময় পেয়েছি সংসদ চালানোর। এরপরে ঈদের একটা বড় বন্ধ হয়ে গিয়েছে। এরপরে যখন খুললো, এরপরে আমাদের জুলাই সনদের বিষয় নিয়ে আমরা বারংবার কথা বলার চেষ্টা করেছি। আমাদের একজন বিরোধী দলের সংসদ সদস্য এটা উঠিয়েছেন, এটাকে আউটরাইট রিজেক্ট করে দেওয়া হয়েছে। আমাদের সামনে তো সময় ছিল না, এত তাড়াহুড়া করা হয়েছে 133টা অধ্যাদেশ নিয়ে, যার কারণে আমরা অন্য কোনো দিকে তো করতে পারিনি। এরপর পরই সংসদ বন্ধ হয়ে গিয়েছে, 2 মাসের সময়টা ল্যাপস হয়ে গিয়েছে। আমরা কিন্তু কথা বলেছি, ট্রেড ডিল নিয়ে কথা বলেছি, আমরা পরিষ্কার বলেছি আমাদের সাথে এটা নিয়ে কোনো ডিসকাশনই করা হয়নি। এর বাইরে আমরা আর কি করতে পারি? আমাদের তো আর কিছু করার ছিল না। সংসদে আলোচনা করার অবশ্যই আমরা চেষ্টা করেছি, কিন্তু আমাদেরকে এভাবে সুযোগ দেওয়া হয়নি। জি, নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে আসতে চাই। যেমনটা ব্যারিস্টার ডক্টর নাজিবুর রহমান মোমেন বলছিলেন যে সংস্কারের পেছনে আসলে সরকারের মনোযোগ নেই, যেখানে আপনাদের 31 দফার যেই ইশতেহার ছিল বা প্রতিশ্রুতি ছিল নির্বাচনের পূর্ববর্তী সময়ে, সেই ক্ষেত্রে আপনারা আসলে কতটা এখানে আপনি ডক্টর নাজিবুর রহমান মোমেনের যে বক্তব্য সেখানে আপনি দেখেন, কি যুক্তি দিবেন? আমি এখানে যুক্তি বারবার একই কথা বলছি যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যে কথাগুলো বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিকল্প হিসেবে উনি বক্তব্য রেখেছিলেন তার দেওয়া কথা টাইমটায়, উনি যেটা বলেছেন এবং পরবর্তীতে উনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে বলেছেন যে এটা শেষ না, এটা প্রথম অধিবেশন, এই যে দ্বিতীয় অধিবেশন 7 তারিখে, বাজেটের কথার বাইরে আরও তো আলোচনা আছে, তখন এটা আসবে, এই কথাগুলো আসবে। 5 বছর তো অধিবেশন চলবে, আমরা প্রথমটা দ্বিতীয়টা আমরা সব ঢালাওভাবে পাশ করার, তাহলে তো ওই সরকারি দেশ চালাতো, তাহলে তো আর বলতো না যে সংসদে আলোচনার প্রেক্ষাপটে এত দিনের মধ্যে বিল পাশ করতে হবে। আপনি তত দিন গেছে কিনা দেখেন, সংসদের 270 দিন গিয়েছে কিনা আপনি সেটা দেখেন। বিল তো অনেকগুলো পাশ হয়েছে, আর এই বিল পাশ হবে না এমন তো কোনো কথা বলা হয় নাই। তো এই যে স্বাধীন সচিবালয় বলেন, আপনার গুম বলেন, এই কথাগুলোই বারবার ওনারা বলছেন, একই কথা বারবার। বাট এটা তো কোনোভাবেই আমাদের নেতারা নিষেধ করে নাই যে করবে না। গেল এটা। ব্যাংক রেজুলেশন নিয়ে যে কথাটা ওনারা বললেন, আসলে রাষ্ট্র চালানো আর কথা বলার মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি জানেন বিএনপি সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় সাইফুর রহমান সাহেব অর্থমন্ত্রী ছিলেন। সেই সময় উনি একটা জায়গায় কালো টাকাকে সাদা করেছিলেন। সবার টাকাই কিন্তু অরিজিনাল কালো মানে কালো না। অনেকে আছে এটা প্রদর্শন করে না, অপ্রদর্শিত। অনেকে আছে সত্যিই কালো, সে ঘুষের টাকা বা ইসের টাকা, এগুলো কালো। কিন্তু যে টাকাটা ধরেন আপনার 10টা 20টা ফ্ল্যাট আছে, আপনি দেখাচ্ছেন সরকারকে 5টা 10টা, আর 10টা দেখাচ্ছেন না, এটা হচ্ছে আপনার অপ্রদর্শিত। সেখানে একটা সুযোগ দিয়েছিল সরকার যে এত % দিলে আপনি আপনার টাকাটা লিগ্যাল করতে পারবেন। তো লিগ্যাল করলে কি হয়েছে, টাকাটা তো রাষ্ট্রের ছিল। ঠিক একই অবস্থায় যারা এই দেশ ছেড়ে পালিয়ে গেছে, মানে এই যে ব্যাংক দস্যুরা, তারা, আমি শেষ করি একটু, এই ব্যাংক দস্যুদের টাকা কিন্তু বিদেশে চলে গেছে। এখন যদি তাদেরকে একটা সুযোগ দেওয়াতে ওই টাকাগুলো দিয়ে তারা আবার লগ্নি করে, তখন তো তাদের ধরা যাবে, তোমার কাছে আমি এত টাকা পাই, তুমি আমার টাকাটা কড়াই গুন্ডায় মিটায় দাও। আপনি যখন একদম চলে গেলেন, আপনাকে কিন্তু আমি ধরা ছোঁয়ার মধ্যে আনতে পারবো না। আমি আপনার নামে কি করব, মামলা করব। আপনি তো এই দেশেরই নাগরিক না। তাহলে এই জায়গাগুলো আমাদেরকে বুঝতে হবে। অর্থ একটা জিনিস, যে রাষ্ট্র চালায় সে বুঝে, অর্থ না থাকলে কি হবে, তখন কিন্তু কেউ খাতির করবে না কথা বলতে। তো সেই জায়গায় আপনার প্রতিশ্রুতি ভঙ্গ না, এটা ভাগবাটোয়ারা না, এটা হচ্ছে ইসলামী ব্যাংক কিন্তু দখলের পর দখল হয়েছিল। একটা শ্রেণী দখল করে কিন্তু 5,000 কর্মচারী চাকরি ছাঁটাই করে দিয়েছিল। এই যে কর্মচারীদের চাকরিটা চলে গেল, তারা কিন্তু হ্যান্ড টু মাউথ, তারা কিন্তু অনেক পয়সাওয়ালা না, তারা কিন্তু এই দেশের নাগরিক। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। আমার আপনার উপর অনেক রাগ থাকতে পারে, কিন্তু আপনার পেটে লাথি দেওয়ার মতো তো আমি রাগ করতে পারি না, কারণ এই দেশটা আপনারও, এই দেশটা আমার। জামায়াতে ইসলামের পক্ষ থেকে আরো একটি কথা বলা হয়েছে, যেহেতু ইসলামী ব্যাংকের কথাটা এখানে আসছে, যেমনটা
ব্যাংকের কথা বলছিলেন ডক্টর নাজিবুর রহমান মোমেন। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি সরকার একের পর এক হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করে দেশের ব্যাংক ব্যবস্থা তথা আর্থিক খাতকে ঝুঁকির মধ্যে নিক্ষেপ করছে। ইসলামী ব্যাংকের এমডিকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। জনগণের আস্থায় যাতে ফাটল ধরে সেই লক্ষ্যে চেয়ারম্যানকেও পদচ্যুত করা হয়েছে, এমনটা তাদের পক্ষ থেকে বলা হয়েছে। সেটি যেভাবে একবার হঠকারী সিদ্ধান্ত, আমি কোনো হঠকারী ওরকম হয় না। যেভাবে আপনার একবার হঠকারী হয়েছে, হঠকারী তো হঠকারী দিয়েই শেষ হয়। সেইভাবে আরবার আপনি যেটা করেছিলেন সেটাও ইলিগ্যাল, এখন যেটা করেছে সেটা ইলিগ্যালের উপরে লিগ্যাল সরকার যেহেতু করেছে। আপনি ক্লেম করতে পারেন যে আপনি অমুকরে করলেন, এই যেটা উনি বললেন, ঠিক আছে, সে যদি আসলেই কোনো দোষী ব্যক্তি হয় তাহলে আপনি ক্লেম করেন, সে চলে যাবে, আরেকজন আসবে। আরেকটা জিনিস যেটা উনি বললেন যে নির্বাচনে ফেল করার লোকদেরকে বসিয়েছে। আপনি আমাকে বলেন, বিএনপি রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পরে যে অবস্থায় সমস্ত বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে করা হচ্ছে একদম কন্টিনিউয়াসলি, সেইখানে আপনার আমি যদি 3 নাম্বার একজনকে বসাই, সে যে আমার হয়ে আমাকে যে পথে বসানোর জন্য কাজ করবে না এর নিশ্চয়তা কে দিবে? এটা তো মাত্র কয়েকদিনের জন্য, আপনার নির্বাচন ঈদের পরে পরেই ঘোষণা হবে, তাহলে মাত্র কয়েকদিনের জন্য বিএনপি কার উপর ভরসা করবে? তো এই জায়গাটায় আপনাকে তো বুঝতেই হবে, সরকারি দল আপনারা তো সরকারে ছিলেন না, তারপরেও 18 মাস কিন্তু আপনারা যেখানে সেখানে যাকে তাকে এজাজ কাদের লোক ছিল, তারপরে আপনার সমস্ত ভিসি গুলা কাদের লোক ছিল, সমস্ত সচিব গুলা কাদের লোক ছিল, সমস্ত ডিসিএসপি গুলা কাদের লোক ছিল, এখন পর্যন্ত আপনারা কিন্তু জাকিয়ে বসে আছেন। যেহেতু এই সব বিষয়ের পাশাপাশি সরকার তাদের 100 দিনও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে পারেনি, এটা বলা হচ্ছে নানা মহল থেকে। আমরাও দেখেছি শেষ 10 দিনে অন্তত 6 শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এসব ঘটনার মধ্যে কেবল মিরপুরের যে ঘটনাটি ছিল রামিসা হত্যাকাণ্ড, সেই হত্যাকারী সোহেল রানাকে কেবল গ্রেফতার করা হয়েছে, বাকি আর কাউকে গ্রেফতার করা হয়নি। একই পরিবারের 5 জনকে একসঙ্গে খুন করা হলেও অপরাধীকে ধরতে পারেনি। পুলিশকে ঢেলে সাজাতে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়াতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে, এমনটা বলেছেন জনাব সালাউদ্দিন আইয়ুবী। সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে পারেনি, পুলিশকে ঢেলে সাজাতে ব্যর্থ হয়েছে। এই কথা আপনি 18টা মাস পুলিশ যে পুলিশের সঙ্গে জনগণের যে জায়গাটা ছিল একদম চরমভাবে সাপে নেউলে সম্পর্ক, সেই সম্পর্কটা পরবর্তী সরকারই তো এসে, পুলিশকেও আমাদের দরকার, আমাদের সন্তানদেরও আমাদের দরকার, দুইটাই দরকার। দুইটার মধ্যে যে ব্যালেন্স করবে পাওয়ারের, এই ব্যালেন্সটা তো সরকারের করার কথা ছিল। যে সরকার 18 মাস থাকলো তারা কিন্তু ন্যূনতম এখানে কোনো পদক্ষেপ নিল না। তাহলে এখন একটা সরকার গণতান্ত্রিকভাবে এসেছে ইলেক্টেড হয়ে, সেই সরকারকে তো সময় দিতে হবে আপনার। এইটা তো সরকার তো নিজে গিয়ে কোনো বাসায় বাসায় বলে নাই যে তুমি এই ধরনের অপরাধ করো। সরকার চেষ্টা করছে, সরকার সর্বোচ্চ চেষ্টা করছে, সরকার আইনের চেঞ্জটাও আনার চেষ্টা করবে, যেটা খুব তাড়াতাড়ি কিছু কিছু, যেমন ধরেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় অ্যাসিড নিয়ে যে কাজগুলো হয়েছিল সেটা কিন্তু 0 টলারেন্সের মধ্যে চলে এসেছিল। ঠিক একই জায়গায় যদি আমরা এই আইন শৃঙ্খলাকে আনতে পারি, সেখানে কিন্তু আমাদের পুলিশও কিন্তু এই দেশের নাগরিক, পুলিশও কিন্তু এই দেশের জনগণের ট্যাক্সের টাকায় কাজ করে, সেটা তাকে বোঝাতে হবে। তার জন্য ওরিয়েন্টেশন দরকার। সবসময় আপনার মনে রাখতে হবে শাসন করা তারই সাজে সোহাগ করে, যে আপনি শুধু পাইলেই ধরে পিটাবেন। ওই যে ওই মহিলা নারী পুলিশটার মতো যে সে বলেছিল আমার পেটে সন্তান আছে, তারপরে কিন্তু মারার ক্ষেত্রে কেউ তাকায় দেখে নাই। তো আমার কাছে হলো ওই নারী সন্তান সম্ভাব্য নারীটাও একজন মানুষ, আমিও একজন মানুষ। এই জায়গায় আমার বিচারের জায়গায় বিচার যাবে। নিশ্চয়ই আমরা আবার আলোচনা ফিরবো, একটি বিরতি নিয়ে ফিরছি, আবারও বিরতি নিচ্ছি কঠিন কথা সহজে অনুষ্ঠানে, সঙ্গে থাকুন। আবারও স্বাগত কঠিন কথা সহজে অনুষ্ঠানে। ব্যারিস্টার ডক্টর নাজিবুর রহমান মোমেন, জামায়াতের সহকারী জেনারেল সেক্রেটারি, বলেছেন রাজনৈতিক অঙ্গনে সহিংসতা, উস্কানি ও প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে, কিন্তু প্রত্যেক রাজনৈতিক নেতা ও কর্মীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, সেটি তিনি বলেছেন। কিন্তু আমরা তো জামায়াত এবং এনসিপির নেতাকর্মীদেরকেই প্রতিনিয়ত উস্কানিমূলক বক্তব্য, এমনকি হুমকি দিতেও দেখেছি। কি বলবেন এই বিষয়ে? হুমকি আমরা দেই নাই, আমরা এটা দায়িত্বশীলতার সাথে বলতে চাই, হুমকি এবং এই ধরনের উস্কানিমূলক কথা আমরা বলি না। কিন্তু আপনি যদি বিরোধী দলের মতকে দমন করতে চান, সমালোচনা সহ্য না করেন, তাহলে তো সমস্যা। যেমন সরকারকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কি বলছিলেন আপনি? যেমন এনসিপির পক্ষ থেকে একজন বলেছেন, এনসিপি নেতা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া বলেছেন ভায়োলেন্স চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না। জুলাই অভ্যুত্থানে দেখেছি, এমনকি ডাকসুর বিষয়েও জামায়াতের পক্ষ থেকে একটি কথা বলেছে, ডাকসু মাদকের আড্ডাখানা, আরো বেশ কিছু
কুরুচিপূর্ণ বক্তব্য এখানে আছে, যেটা আমি আসলে এখানে বলতে আপনি চাচ্ছি। দেখাতে পারছেন না। এখানে আপনার এনসিপির কোনো নেতা যদি কোনো কিছু বলে থাকে সেটা দায় দায়িত্ব তার। তারপরে সজীব ভুইয়া যে কথাটা বলেছে, আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, সেটা আউট অফ কনটেক্সটে নিয়ে এটাকে ফেসবুকের ফটোকাট করে ছাড়া হয়েছে। কিন্তু আপনার দায়িত্বশীলতার জায়গা থেকে, সরকারের দায়িত্বশীলতার জায়গা থেকে নাসিরউদ্দিনের উপরে যে আক্রমণটা হয়েছে, জি, এবং এখানে মবের বিরুদ্ধে আমাদের বিএনপির বন্ধুরা সবসময় সরব দেখি, এটা কি মব না? এবং এর আগে আমরা দেখেছি ডাকসুর পাশে শাহবাগ থানায় কি ধরনের ঘটনা ঘটেছে, ওইটা কি মব ছিল না? আমরা যেটা আমাদের দায়িত্বশীলতার জায়গা থেকে বলেছি যে উস্কানি যেটা, সেটা হলো আপনার সরাসরি আক্রমণের হুমকি দেওয়া। জি, উস্কানি যেটা, সেটা হলো আপনার এরকম আক্রমণ করা, পলিটিক্যাল ভায়োলেন্সের দিকে নিয়ে যাওয়া। এইগুলাকে বন্ধ করতে হবে, সেটার কথা বলেছি আমরা সবসময়। দেখেন আমাদের বিরোধী দলের নেতা শেষের দিন আমাদের লাস্ট সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর পরিবারের উপরে যে ধরনের ন্যাক্কারজনক ইয়েগুলো হয়েছে, ফেসবুকে কুরুচিপূর্ণ যেই কমেন্টগুলো করা হয়েছে, যে ধরনের প্রচারণা চালানো হয়েছে, এটার কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। জি, কিন্তু আপনার সমালোচনা হলেই এটাকে কেন্দ্র করে আপনার একজন একটা কথা বলবে, সেটাকে কেন্দ্র করেই যদি সরকারি দল দায়িত্বহীনতার পরিচয় দেয়, মবের সৃষ্টি করে, আক্রমণ করে, এইগুলো তো আসলে আপনার সরকারের পক্ষ থেকে, এটা তো গ্যাস লাইটিং বলে যেটাকে, গ্যাস লাইটিং। এখানে দেখেন আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক কথা হয়েছে, একটা জিনিস কিন্তু আপনার এড়িয়ে গিয়েছেন। দেখেন আপনার সলিমপুর, এটা হলো আপনার সরকার দলীয় সংসদ সদস্যের এলাকা, সেক্ষেত্রে ওখানে একটা র্যাবের ক্যাম্প হলো, সেটাকে গুড়িয়ে দেওয়া হলো, এবং এখানে রাস্তা কেটে যেভাবে সন্ত্রাসীরা তাদের ইয়ে কায়েম করেছে, এক্ষেত্রে কিন্তু কোনো আমরা এফেক্টিভ ভূমিকা সরকার নিতে পারছে না, আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা, এবং বিভিন্ন আমাদের এলাকায় আমরা দেখছি সর্বহারাদের উত্থান কিন্তু আবার হচ্ছে নতুন করে। এগুলো খুবই অশনি সংকেত। এক্ষেত্রে আমি যেটা বলবো, অন্যান্য ক্ষেত্রে সরকার যেমন, একটা ক্ষেত্রে সরকার, এটা আমি সাধুবাদ জানাতে চাই, আপনার ক্ষেত্রে জ্বালানি সংকটের ক্ষেত্রে ওনারা বিরোধী দলকে যেভাবে স্পেস দিয়ে কমিটি করলো, যার পরিপ্রেক্ষিতে জ্বালানি সংকট কিন্তু অনেক কমে এসেছে। জি, একইভাবে অন্যান্য বিষয়গুলোতে যদি বিরোধী দলকে আমলে নেয়, বিরোধী দলকে নিয়ে সম্মিলিতভাবে বিষয়টা সমাধানের চেষ্টা করে, পুলিশের নিয়ে যে কথাগুলো হয়েছে, পুলিশের সংস্কারের জন্য যে একটা অধ্যাদেশ হয়েছিল, সেটাকেও কিন্তু সরকার করেছে, রহিত করেছে, পুলিশ অধ্যাদেশ। এখানে আপনার কিন্তু কথা ছিল পুলিশের যে নিয়োগটা আছে শীর্ষ পর্যায়ে, সেটার দলীয়করণ বন্ধের একটা বিষয় ছিল। আপনার পুলিশ সংস্কারের মূল সমস্যা যেটা, এখানে দুর্নীতি বড় সমস্যা, এবং এখানে আপনার দলীয় নিয়োগটা বড় সমস্যা। এই দুইটা জিনিসকে আমরা যদি বন্ধ করতে পারি, তাহলে পুলিশের যে ইয়েটা আছে, যোগ্যতার ভিত্তিতে যদি নিয়োগটা নিশ্চিত হয়, তাহলে কিন্তু পুলিশের কার্যক্রম আরো শক্তিশালী হবে। কিন্তু আমরা দেখছি সরকারের সেক্ষেত্রে কিন্তু সদিচ্ছার বড়ই অভাব রয়েছে। এই অধ্যাদেশটাকেও কিন্তু সরকার বিলুপ্ত করেছে। জি, আব্দুল আল কাফি রতন, আমরা একদম আলোচনার শেষ পর্যায়ে আছি। সংক্ষিপ্তভাবে আপনার কাছে জানতে চাই, এই মুহূর্তে আসলে কোন কোন জায়গায় সরকারকে সবচেয়ে বেশি মনোযোগী হওয়া প্রয়োজন? সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কি থাকবে, যদি 3টি বিষয় আপনি উল্লেখ করতে চান? একটা জিনিস হচ্ছে যে এখানে ওনারা দুজনই আলোচনা করেছেন ব্যাংক রেজুলেশন বিল নিয়ে, যে এখন আইনে রূপান্তরিত হয়েছে। এইটা দিয়ে কিন্তু যে লুটেরা ধনিকরা আমাদের দেশ থেকে প্রচুর সম্পদ পাচার করে গেছে, তারা এখন সিঙ্গাপুরে গিয়ে বড় ধনী হয়েছে, তাদেরকে আবার যদি ফিরিয়ে আনার চেষ্টা করা হয়, যদি ওই লুটপাটের দিন যদি আবার বাংলাদেশকে দেখতে হয়, সেটা আমরা প্রত্যাশা তো করি না। সেই জায়গাটায় খুবই আমাদের দিকে বক্তব্য হচ্ছে যে এই আইনের মধ্যে দিয়ে যে সুযোগটা দেওয়া হয়েছে, তাতে লুটেরা ধনতন্ত্র আবার ফিরে আসবে, লুটেরা ধনিকরা আবার ফিরে আসবে। 2 নম্বর হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনাকে মানে ঠিক করতে হবে। এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না যে 7 বছরের শিশু ধর্ষণের শিকার হবে, আবার 71 বছরের নারীও ধর্ষণের শিকার হবে, সেইটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। আর 3 নম্বর আমার দিক থেকে যেটা প্রশ্ন, যে আমরা বাংলাদেশের স্বার্থ দেখতে চাই। বিএনপি বলছে সবার আগে বাংলাদেশ, আমরা বিএনপির এই কথায় মানে তারা রাখবে, সেইটা আমরা চাই। সেই জন্য আগামী যে 7 তারিখে সংসদ শুরু হচ্ছে, সেই সংসদে বিএনপি এবং বিরোধী দল উভয়ে মিলেই এই চুক্তি বাতিলের, মালয়েশিয়ার মতো এই চুক্তি বাতিলের জন্য সিদ্ধান্ত গ্রহণ করবে এবং এই চুক্তি বাতিল করবে। জি, নীলুফার চৌধুরী মনি, সরকারের 100 দিনের যে সমালোচনা আছে, সেটি থেকে শিক্ষা নিয়ে আরো সফলভাবে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে পারবেন বলে মনে হচ্ছে, বা যেমনটা আব্দুল আল কাফি রতন প্রত্যাশা রেখেছেন? দেখেন, যে সরকার যেভাবে 3 মাসে যা করেছে, তাতে আমি ব্যক্তিগতভাবে প্লিজড। আমি শুধু বিএনপি করি এই জন্য না, যে ভালো কাজগুলো করেছে 2 জন বক্তাই কিন্তু বললেন। এখন আইন শৃঙ্খলা
সরকার চেষ্টা করছেন, সরকার চেষ্টা করবেন, এবং আমার ধারণা সরকারের সাথে যদি ওনারা, বিরোধী দল যদি অন্তত পক্ষে সত্যিকারের ছায়া সরকারের মতো আচরণ করে, তাহলে এই দেশে ভালো কিছু করা কোনো সময়ের ব্যাপার মাত্র, আর কিছুই না। আমরা চাই বিরোধী দল আমাদের সমালোচনা করবে, কট্টর সমালোচনা করবে, কিন্তু যেটা সত্যি সেটাই যেন করে, শুধুমাত্র জেতার জন্য এবং বিপদে ফেলার জন্য যেন না করে। কারণ অনেক দিনের ভঙ্গুর গণতন্ত্র সামনের দিকে মজবুত হতে হলে সবার একাত্মতা দরকার, যেমন রতন ভাইয়ের দরকার, তেমন মোমেন্ট আমাদের সবার একাত্মতাই প্রয়োজন। আপনাদের তিনজনকেই ধন্যবাদ আজকে এসে সময় দেওয়ার জন্য। আমাদের আজকের মতো শেষ করছি কঠিন কথা সহজের আয়োজন। আপনাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।